নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা গোলকের সূত্রগুলো এবং কোষে দেখি 12-র 7-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। আজকের ক্লাসে 8-এর দাগ থেকে আলোচনা করব। এবং আরেকটা জিনিস বলে রাখি, গোলক চ্যাপ্টারটা খুবই সহজ চ্যাপ্টার, তাই সাধারণ থেকে মেধাবী সব ছাত্ররই এই চ্যাপ্টারটা করে রাখা দরকার। 8-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ব্যাস দিয়েছে কিন্তু, তাহলে ব্যাসার্ধ 14/2 মানে 7 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, এখানে কিন্তু ব্যাসার্ধ দিয়েছে, কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। একটা নিরেট সিসার গোলক আছে, সেটা থেকে কতগুলি ছোট নিরেট গোলক তৈরি করা যাবে সেটাই চেয়েছে। এখন আমরা যদি ধরে নেই যে এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে, তাহলে এই এক্সটির মোট আয়তনের সঙ্গে এই যে সিসার গোলকের মোট আয়তন সমান হবে, অর্থাৎ শতানুযায়ী করতে হবে। শতানুযায়ীতে এই যে নিরেট সিসার গোলক তার আয়তন একদিকে থাকবে, আর এক্স গুণিত এই নিরেট গোলকের আয়তন আরেক দিকে থাকবে। সেখান থেকে এক্সের মান পেয়ে যাবো সহজে। তাহলে নিরেট সিসার আয়তনটা বের করে নিচ্ছি। নিরেট সিসার ব্যাস সমান 14 সেমি, অতএব ব্যাসার্ধ 14/2 সেমি সমান 7 সেমি, কারণ জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। অতএব আয়তন তাহলে কত হবে, আয়তন সমান 4/3 পাই আর কিউব। অবশ্যই ঘন সেমি কতটা হবে, 4/3 পাই ইন্টু আর এর মান কত পেয়েছে না 7, 7-এর কিউব ঘন সেমি। আগের ক্লাসেও বলেছিলাম, যখন শর্তানুযায়ী করব বা অনুপাত করব আমরা কাটাকাটি বা গুণ করব না কোনোটাই, কারণ আর একটা যে নিরেট গোলকের আয়তন বের করব সেটাতেও তো 4/3 পাই তো কনস্ট্যান্ট থাকছেই না, তাহলে এই মানটা শুধু চেঞ্জ হবে, উভয় দিকে 4/3 পাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেই জন্য ক্যালকুলেশনটা করব না। মনে করি তাহলে কতগুলি বলেছে সেটা ধরে নাও। মনে করি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। মনে করি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। তার শর্তানুযায়ী করব, শর্তানুযায়ী এই বড় গোলকটার আয়তন একদিকে থাকলো, আর এক্স গুণিত ওই ছোট গোলকটার আয়তন, ছোট গোলকটার আয়তন হবে 4/3 পাই ইন্টু এই ব্যাসার্ধ দিয়েছে দেখো 3.5 সেমি, 3.5 তার হোল কিউব। উভয় দিকে 4/3 পাই আছে, কেটে দিলাম। 7-এর কিউব মানে 3টা 7 লিখতেই পারি, সমান এক্স গুণিত 3.5, 3টা লিখতে পারি, বা এক্স সমান 3.5টা ওই দিকে যাচ্ছে মানে সে নিচে থাকবে, যে যায় ভাগ আকারে গুণ আকারে আছে না, তাহলে ও বাঁ দিকে গেলে ভাগ হয়ে যাবে। উপরে 7 7 করে লিখে দিলাম, নিচে 3.5, 3.5 গুণিত 3.5, 3.5-এর সঙ্গে 2 গুণ করলে 7 পাওয়া যায়, ঠিক আছে, কারণ 3 দুগুণে 6 আর 0.5 দুগুণে 1 হয়, মোট 7 হয়ে যাচ্ছে। তাহলে এটা 2, এটা কাটলেও একইভাবে 2, এটাও 2। অতএব অতএব এক্স সমান 8 পেয়ে গেলাম। অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। 9-এর অঙ্কটা কি বলছে, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য চেয়েছে। এখন 3টি নিরেট তামার গোলক আছে যার ব্যাসার্ধগুলো দিয়েছে, তাহলে এই 3টি গোলকের আয়তন বের করতে হবে। সেই 3টা আয়তনের সমষ্টি করেই তো আমরা বড় গোলকটা পাবো না। তাহলে এখন আমরা
তিনটি গোলকের আয়তন বের করে নিচ্ছি। 3 সেমি ব্যাসার্ধের তামার গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। আর এর মান এখানে 3 দিয়েছে, 3 ঘন সেমি। একইভাবে 4 সেমি ব্যাসার্ধের তামার গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 4, ব্যাসার্ধের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ঘন সেমি। 5 সেমি একইভাবে ব্যাসার্ধের তামার গোলকের আয়তন সমান 4/3 পাই ইন্টু 5 ঘন সেমি। এখন বড় গোলকটার আয়তন এই তিনটে আয়তনের যোগফল হবে, অতএব বড় গোলকটির আয়তন সমান 4/3 পাই ইন্টু 3 প্লাস 4/3 পাই ইন্টু 4 প্লাস 4/3 পাই ইন্টু 5 এখানে দেখো 4/3 পাই তিনটা রাশিতেই আছে, এটা কমন নিয়ে নিচ্ছে। বাকি থাকছে 3 মানে 27, প্লাস এটা থেকে এইটা নিয়ে নিচ্ছি 4 থাকছে, সেটা মানে 64, তিনটা 4-এর গুণফল। 5 মানে তিনটা 5-এর গুণফল মানে 125 থাকছে। ঠিক আছে, এই লাইনটা ভালো করে বুঝবে। 4/3 পাই রইল, এটা যদি যোগ করি 5-4 9, 9-7 16, 6 হাতে রইল 1, 2 6 8, 2 10, 10 আর হাতের 1 11, আর হাতে 1 1 2 হয়ে গেল 216। ঠিক আছে, এখন 4/3 পাই। এখন আমাদেরকে বড় গোলকটির ব্যাসার্ধ চেয়েছে, বড় গোলকটির আয়তন বের করছি। কোনো গোলকের আয়তনের সূত্রটা কি হয়? 4/3 পাই ইন্টু আর কিউব হয়। তাহলে এই রাশিটাকে যদি আমরা কারো কিউবে লিখতে পারি তাহলে কিন্তু সেটাই ব্যাসার্ধ হয়ে যাবে। 216কে 6-এর কিউবে লেখা যায়, মানে 6কে 3 বার গুণ করলে 216 পাওয়া যায়। তাহলে এটা একটা আয়তনের সূত্রই চলে এসছে, যার আরের জায়গায় আছে 6, তাহলে অতএব ব্যাসার্ধ বেরিয়ে গেল 6 সেমি। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। 10-এর অঙ্কটা কি বলছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদেরকে অর্ধগোলাকৃতি বলেছে প্রথম কথা, দ্বিতীয় কথা ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কী হবে? এর অর্ধেক মানে 21 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল মানে এখানে কিন্তু অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা লাগাতে হবে এখানে, কারণ উপরটা ভরাট নেই। নিরেট অর্ধগোলক বললে তখন 3πr² হতো। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। প্রথমে তাহলে ব্যাসার্ধটা বের করে নিই। অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান 42 ডেসিমিটার। অতএব ব্যাসার্ধ সমান 42/2 মানে 21 ডেসিমিটার। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ ডেসিমিটার। 2π, আর এর মান হচ্ছে 21, তার স্কোয়ার বর্গ
ডেসিমিটার সমান 2 × 22/7 গুণিত 21 গুণিত 21, 3 × 7 = 21। তাহলে এখানে 22 × 2 = 44 ইন্টু 3 × 21 = 63। এই দুটোর গুণফল হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল। 63 আর 44 গুণ করছি, 3 × 4 = 12, 2 হাতে রইল 1, 4 × 6 = 24, 1 × 25 গুণিত একই হবে যেহেতু 4 আছে, 2 5 2 2 5 দিয়ে 7, 5 দিয়ে 7 2, 27 72, 27 72 বর্গ ডেসিমিটার। এখন এই ক্ষেত্রফলটাকেই রং করেছে। রং করতে কত খরচ পড়েছে না প্রতি বর্গ মিটারে 35 টাকা। এখানে কিন্তু দেখো প্রতি বর্গ মিটার দেওয়া আছে, আমরা কিন্তু বর্গ ডেসিমিটার বের করেছি। এককটাকে একই করতে হবে, আগের ক্লাসও বলেছিলাম পরিমিতিতে। তাহলে এখন ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু যেহেতু বর্গ ডেসিমিটার আছে সেই জন্য 10-এর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100 দিয়ে। 27 72/100 তখন লিখব বর্গ মিটার, ভাগ করি এটা দিয়ে। তাহলে আমরা জানি নিচে 100 বা 10 1000 থাকলে যেটা শূন্য আছে ডান দিক থেকে তো ঘরের পর দশমিক লাগিয়ে দিতে হবে, মানে 27.72 বর্গ মিটার। অতএব রং করতে খরচ হবে সমান 27.72 গুণিত 35, এত টাকা। দশমিকের গুণে দশমিকটা না লিখে প্রথমে গুণটা সেরে নেব, তারপর দশমিক বসিয়ে দেবো, তাহলে সহজ হবে। 27 72 তার সঙ্গে 35 গুণ করছি, 5 × 2 = 10, 0 হাতে রইল 1, 5 × 7 = 35, 1 × 36, 6 হাতে রইল 3, 5 × 7 = 35 আর 3 × 38, 8 হাতে রইল 3, 5 × 2 = 10, 13 গুণিত 3 দিয়ে, 3 × 2 = 6, 3 × 7 = 21, 1 হাতে রইল 2, 3 × 7 = 21, 2 23, 3 হাতে রইল 2, 3 × 2 = 6 আর 2 8, 0 করতে 0, 6 × 6 = 12, 2 8 1 9, হাতে 1 ছিল 10-এর 0, হাতে 1 7 হয়ে গেল, 8 1 9। এখন দশমিক এই দুটোর আগে আছে, দেখো এখানে ছিল দশমিক, তাহলে এদিক থেকে দুটোর আগে করে দেবো, উত্তর বেরিয়ে গেল 970 টাকা 20 পয়সা। এটা উত্তর। 11টা কি বলছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে, হ্যাঁ এই যে ব্যাস দিয়েছে খেয়াল করতে হবে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। এখন দুটো ফাঁপা গোলক দিয়েছে, যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, আমি সেই সূত্র আলোচনা করার সময় বলেছিলাম, ধরো একটা চামড়ার বল তৈরি করতে কতটা চামড়া লেগেছে সেটা বের করতে গেলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়। সে একই রকমভাবে দেখো যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তাহলে আমাদের এখানেও সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে এই দুটা গোলকের। তাহলে প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ বের করে নিচ্ছি। প্রথম ফাঁপা গোলকটির ব্যাসার্ধ সমান 21/2 সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4π 21/2 তার স্কোয়ার বর্গ সেমি। দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ বের করছি। দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ সমান 17.5/2 সেমি, কারণ এগুলো ব্যাস দিয়েছিল, ব্যাসার্ধ বের করলে 2 দিয়ে ভাগ করতে হয়। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4π × r² হয়, আর মানে এখানে 17.5/2 তার স্কোয়ার বর্গ সেমি। অনুপাত চেয়েছে এই দুটোর,
সেই জন্য আমরা ক্যালকুলেশনটা করিনি, কারণ আগেও বলেছি আমি শর্তানুযায়ী আর অনুপাত করলে ক্যালকুলেশন করার দরকার নেই, এমনিতে কাটাটি হয়ে যাবে। অতএব নির্ণেয় অনুপাত সমান 4 পাই ইন্টু 21/2 তার স্কোয়ার ইজ টু 4 পাই ইন্টু 17.5/2 তার স্কোয়ার সমান অনুপাত মানে ভাগ আকারে লিখতে পারি 4 পাই 21/2 তার স্কোয়ার বাই 4 পাই ইন্টু 17.5/2 তার স্কোয়ার। 4 পাই কেটে গেল। 21/2 স্কোয়ার ভাঙলে 21 441 হয়, গুণ করে দেখে নেবে, আর 2 দুগুণে 4 হবে। একইভাবে এটাকে যদি আমরা ভাগ আকারে আছে গুণ করে দিই, তাহলে এর 4টা উপরে চলে যাবে, এই যে 2 স্কোয়ারটা, আর এই স্কোয়ারটা নিচে থাকলো এখন। হ্যাঁ, 4 4 কেটে গেল, তাহলে 441 গুণিত 1/17.5কে যদি 175/10 লিখি কোনো সমস্যা নেই, তার স্কোয়ার সমান 441 গুণিত এই 10 স্কোয়ারটা উপরে চলে যাবে। হ্যাঁ, 100 হয়ে গেল 10 স্কোয়ার, আর 175কে দুবার লিখে দিচ্ছি, 175 স্কোয়ারটাকে 25 দিয়ে কাটলে 25 4 100, আর 25 6 150 হয়, 25 7 175, 7 দিয়ে এটা কাটছি, 6 7 42, হাতে 2 রইলে 21, 3 7 21, 7 দিয়ে 63 আর 175 কাটছে এখন, 7 9 63, 7 2 14, হাতে রইল 3, 35 হলো, 5 7 35, উপরে তাহলে আঁকড়াটি যাবে নি, উপরে রইল 36/25। অনুপাত বলেছে, আবার শেষে আমরা অনুপাতে করে দেবো, 36:25, এটাই উত্তর হয়ে গেল। 12টা কি বলছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। এই অঙ্কটাতে কয়েকটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, সেটা কী রকম বলে দিচ্ছি দেখো। নতুন গোলক মানে কেটে নেওয়ার পর যে গোলকটা হয়েছে, আর আগের গোলক মানে যে গোলকটা প্রথমেই ছিল, ঠিক আছে। আর কেটে নেওয়া অংশ মানে যেটা কেটে নেওয়া হয়েছে। এখন আমরা আগের গোলকের, অর্থাৎ এই যে শুরুতে যে গোলকটা ছিল, যে ধাতব গোলকের ব্যাসার্ধ ধরবো বড় আর নতুন গোলকের ব্যাসার্ধ ধরবো ছোট আর, সেখান থেকে বক্রতলের সম্পর্কটা লাগাবো। মনে করি ধাতব গোলকের ব্যাসার্ধ সমান বড় আর, তাহলে এখানে কোনো একক দেয়নি, আমরা একক ধরে নিচ্ছি। তাহলে ধাতব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক, এবং নতুন গোলকের ব্যাসার্ধ, নতুন গোলকের ব্যাসার্ধ অর্থাৎ কেটে নেওয়ার পর যে গোলকটা থাকলো তার ব্যাসার্ধ আর একক ধরে নিলাম। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করে নিই। বক্রতলের ক্ষেত্রফল 4π ছোট r² বর্গ একক, কারণ ব্যাসার্ধটা ছোট আর ধরেছি নতুন গোলকের। এখন এটা একটা কন্ডিশন দিয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়। হ্যাঁ, তাহলে শর্তানুযায়ী লাগিয়ে দিচ্ছি 4πr² সমান 4πr², এই যে এটার অর্ধেক হবে বাই 2, ভাগ করে দিলাম। 4π কেটে গেল, r² 2টাই দিয়ে গুণ হয়ে যাবে, 2r² সমান এই r² রইল। অতএব বড় আর সমান √2r, ওই দিয়ে বর্গমূল করে দিলাম। এই রিলেশনটা আমাদের রইল এখন। হ্যাঁ, এবার কি বলেছে দেখো,
কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে গোলকের যতটুকু অংশ কেটে নিয়েছে তার আয়তন বের করব। এখন তার আয়তন কী রকম হবে না, হচ্ছে প্রথমে এই গোলকটা ছিল ধাতব গোলকটা, কেটে নেওয়ার পর এই গোলকটা হয়েছে, তাহলে যেটা কেটেছি সেটা নিশ্চয়ই এর আয়তন থেকে এর আয়তন বিয়োগ করতে হবে। এখানটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কেটে নেওয়া অংশের আয়তন সমান ধাতব গোলকটার আয়তন মানে 4/3 পাই বড় আর ধরেছিলাম, বড় আর কিউব, মাইনাস যেটা গোলকটা রয়েছে এখন 4/3 পাই আর কিউব এত ঘন একক, বলছে তার সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের ব্যাসার্ধ আর ছোট আর ধরেছি, তাহলে তার আয়তনের সঙ্গে অনুপাত করে দিলে হয়ে যাবে অঙ্কটা। এবং অবশিষ্ট নতুন গোলকের আয়তন নতুন গোলকের আয়তন সমান 4/3 পাই ছোট আর কিউব ঘন একক, অনুপাত বের করে দিলে হয়ে যাবে। তবে নির্ণেয় অনুপাত সমান, এটা প্রথমে লিখব 4/3 পাই, যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের হাতে থাকবে আর কিউব মাইনাস আর কিউব, এই যে ইজ টু 4/3 পাই ছোট আর কিউব। কারণ অনুপাত মানে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব বাই 4/3 পাই ছোট আর কিউব, 4/3 পাই 4/3 কেটে গেল। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, কোনো অঙ্কে যেগুলো ধরা হয় সেগুলো কিন্তু উত্তর শেষ পর্যন্ত থাকে না। তাহলে এখন এই দুটোকে যখন কাটাকাটি করার একটা ব্যাপার আসবে, নিশ্চয়ই এই যে বড় আরটা ডিস্টার্ব করছে, তাহলে বড় আরের মানটা আমরা ছোট আরের মান দিয়ে আনার চেষ্টা করব। আর সেটা তো আমরা অলরেডি আগে এনেই রেখেছি, এই যে দেখো। তাহলে এই বড় আরের জায়গায় √2 ইন্টু আর লাগিয়ে দেবো, √2 আর তার হোল কিউব হয়ে গেল মাইনাস আর কিউব উপরে রইল, নিচে আর কিউব। এখন √2কে 3বার গুণ করলে √2 √2 √2, তাহলে √এর মধ্যে 2 গুণিত 2 গুণিত 2, একটা 2 বেরিয়ে যাচ্ছে, দুটো 2 এর মধ্যে আর একটা 2 রয়ে যাচ্ছে, মানে 2√2 হয়ে গেল। যারা জানেনি তাদের জন্য দেখিয়ে দিলাম, 2√2 আর কিউব মাইনাস আর কিউব বাই আর কিউব। কারণ আর কিউবকে কাটাতে গেলে উপরে আর কিউব কমন নিয়ে নিলাম, 2√2 মাইনাস 1 বাই আর কিউব, আর কিউব আর কিউব কেটে গেল, সমান তাহলে নিচে 1 রইল, 2√2 মাইনাস 1 ইজ টু 1, অনুপাত লিখে দিলাম শেষে যেহেতু অনুপাত চেয়েছে। এরপর 13টা কি বলছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা আছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল চেয়েছে। এই যে ধাতব পাত বা আগে ওই যে 11 অঙ্কটা করেছিলাম ধাতুর পাত বা ফুটবল তৈরি করতে কতটা চামড়া লাগবে, এগুলো মানেই তোমাকে বুঝে নিতে হবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই যে ভূগোলকের ব্যাসার্ধ দিয়েছে সেখান থেকে সমগ্র তল বের করলাম, এই যে ব্যাসার্ধ দিয়েছে এই ব্যাসার্ধের দুটো বৃত্তাকার ছিদ্র আছে, তাহলে তার ক্ষেত্রফলটা বড় ভূগোলকের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে ভূগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করে নিচ্ছি। ভূগোলকটির ব্যাসার্ধ সমান 14 সেমি দিয়েছে, 14 সেমি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। 4 পাই আর এর মান এখানে 14, তার স্কোয়ার, 4 পায়ের মান 22/7 গুণিত 14 14 196
সেমি স্কোয়ার রইল এটা। এখন দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বের করবো যার ব্যাসার্ধ 0.7 সেমি। এখন দুটি বৃত্তাকার ছিদ্রের মোট ক্ষেত্রফল সমান 2 গুণিত বৃত্তাকারের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার, পাই আর এর মান তাহলে 0.7 তার স্কোয়ার রইল এত সেমি স্কোয়ার। পায়ের মান বসালে 2 গুণিত 22/7 গুণিত 0.7 তার স্কোয়ার সেমি স্কোয়ার। আর ভূগোলকটির অংশের ধাতব পাতের ক্ষেত্রফল চেয়েছে, এইটা থেকে এটা বিয়োগ করে দিলেই ধাতব পাতের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান উপরে 4/22/7, 4 গুণিত 22/7 গুণিত 196 মাইনাস 2 গুণিত 22/7 গুণিত 0.7 তার স্কোয়ার। এখন 2 গুণিত 22/7 কমন যাবে দুটো থেকেই, তাহলে 2 গুণিত 22/7 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে একটা 2 পড়ে থাকলো আর 196, ঠিক আছে, মাইনাস এটাই 0.7 তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা 7/10 গুণিত 7/10 লিখতেই পারি, সমান এটা 44/7 হয়ে রইল। এখন 2কে 196 দ্বিগুণ করলে 200 দুগুণে 400 হয়, 400 এখানে তাহলে 4 4 8 বেশি ধরেছি মানে 392 মাইনাস 49/100। 44/7 দুটোর সঙ্গে গুণ হবে, 44/7 গুণিত 392 মাইনাস 44/7 গুণিত 49/100। 7 দিয়ে কাটছি, 5 7 35, 7 4 রইল, সেই 4টা এর আগে বসলে 42, 6 7 42, 7 7 49 মানে 56 আর 44 গুণ করবো, 56 44, 4 ছক 24, 4 হাতে রইল 2, 5 4 20 দিয়ে 22, একই রকম 4 দিয়ে গুণ করছি মানে এটাই হবে 4 4 দিয়ে 6, 2 দিয়ে 4 2, 24 64 মাইনাস 44 সাথে যদি গুণ করি, 44 সাথে এখানে গুণ করে নিচ্ছি, 4 7 28 হাতে রইল 2, 4 7 28 2 30 বাই 100। 24 64 মাইনাস এটাকে দশমিক লিখলে 3.08, এই বিয়োগটা দশমিকের করে দিচ্ছি, তাহলে 24 64.00 3.08 বিকেল 8 থেকে 10 2, 1 থেকে 10 9 দিতে 4 4 মিলে গেল 16 6 4 2, 2460.92 সেমি স্কোয়ার। এটা উত্তর। 14 অঙ্কটা আজকে লাস্ট অঙ্ক। ক্লাসগুলো কেমন লাগছে জানিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ক্লাসগুলো আরও আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গুলি তৈরি করা যাবে। আমরা প্রথমে ধরে নেব যে এক্সটি নিরেট গুলি তৈরি করা যাবে, ঠিক আছে। এই যে নিরেট লোহার গোলক আছে তার আয়তনের সঙ্গে এই যে এক্সটি গুলি নিরেট গুলি ধরে নিলাম তাদের মোট আয়তন সমান হবে। অর্থাৎ যেটা বলতে চাইছি, শর্তানুযায়ীর এক পাশে এইটার আয়তন থাকবে, আরেক দিকে এই যে এক্সটির আয়তন। মনে করি এক্সটি নিরেট গুলি তৈরি করা যাবে। এখন লোহার
গোলকটির আয়তন সমান 4/3 পাই ইন্টু এই যে ব্যাসার্ধ 8 সেমি দিয়েছে, 8-এর কিউব সেমি কিউব শর্তানুযায়ী করে দেবো। শর্তানুযায়ী 4/3 পাই 8-এর কিউব সমান এক্সটি নিরেটগুলির আয়তন একদিকে থাকবে, এটা তো 4/3 পাই, গুলির ব্যাসার্ধ দিয়েছে 1 সেমি, 1-এর কিউব। পরিমিতির কিন্তু একটা জিনিস খেয়াল করবে, আমি আগেও বারবার বলেছি যে যখন শর্তানুযায়ী বা অনুপাত করবে এটা ক্যালকুলেশন করার দরকার নেই, তাহলে সুবিধা হবে। উভয় দিকে দেখো 4/3 পাই আছে, 4/3 পাই কেটে দিলাম। 8-এর কিউব মানে 512, 8কে 3 বার গুণ করলে বা সমান এক্স ইন্টু 1-এর কিউব মানে 1, অতএব এক্স সমান 512, এটাই উত্তর হয়ে গেল। অতএব 512টি নিরেট গুলি তৈরি করা যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আমরা 15 দাগের এমসিকিউ এবং 16 দাগের 2 নম্বরগুলো নিয়ে আলোচনা করব।